মির্জা শাহীন মুগ্ধ, লেখিকা জান্নাতুল ফেরদৌস মিথিলা। পর্ব সংখ্যা ১৩। স্টেট স্পিড পার্ক। আকাশের বুক চিরে নামছে স্নোফলের গুটি গুটি দানা। রাস্তাঘাটের সর্বত্র ঢেকে গিয়েছে চাখণ্ড সমান বরফে। গায়ের মোটা জ্যাকেট, পাড়ে পরিহিত লম্বা লম্বা বুট জুতা, মাথা ঢেকে আছে মাংকি ক্যাপে, মুখের সামনে ক্যাজুয়াল মাস্ক, গলার একখানা লাল রঙা মাফলার পেঁচিয়ে এগোচ্ছে মাইকেল। হাতে একখানা টর্চ লাইট। সুইচ প্যালেসের ঠিক ডান দিকের রাস্তার দিকে খানিকটা এগোতেই জঙ্গল। বড় বড় পাইন গাছের জঙ্গলখানা। দিনের বেলাতেও যা ভয়ানক, সেখানে সন্ধ্যায় আমার মৃদু অন্ধকারে জঙ্গলটা যে গা হিম ধরিয়ে দেবে যে কারোর মনের ভেতর, সেটা অনায়াসে আন্দাজ করা যায়। হিমগাছাড়া একটি ভাব সেখানে সর্বত্রই বিরাজ করে। গায়ের গরনের মধ্যবয়সী একজন লোক হচ্ছে মাইকেল। চেহারা এখনো খুব একটা বয়সের ছাপ তবে পড়েনি। মানুষটা ভয়ে ভয়ে এগুচ্ছে সামনে। হাতের টর্চ লাইটটা এতক্ষণে জ্বলতে থাকলেও যেই না তিনি পা রাখলেন জঙ্গলে, অমনি লাইটটা কেমন চমককার বন্ধ হয়ে গেল। চলন্ত দু পা দুটো হুট করে থমকায় মাইকেলের। চিন্তিত ভয়ালোক মুখজোড়া তার ভুয়ে যায় আতঙ্কে। মুখে টর্চ লাইটটা হাতে চেপে ধরেছে, তাওড়াতে বারবার বাড়িতে থাকে বেশ কয়েকক্ষণ ধরে। তবুও লাইটটা কেমন যেন জ্বলছে না। মাইকেলের ভয়ে তটস্থ অবস্থা। লাইট জ্বালানোর অনবরত চেষ্টায় মতো থেকে শুরু করলো বাইবেল পাঠ করা। ঠিক তখনই অদূর থেকে ভেসে আসে নেকড়েদের আর্তনাদ, জঙ্গলে হিংস্র পশুদের অমন করুণ চিৎকার। ভয়ে গলা অবধি শুকিয়ে গেল মাইকেলের। চেহারা কেমন ক্ষণে ক্ষণে ঢোক গিলে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালো সে। যতদূর চোখ যাচ্ছে অদূরে শুধু অন্ধকার আর অন্ধকার। মাইকেলের আর সাহস হলো না এহেন অন্ধকার মারিয়ে সামনে এগোনোর। বেচারা ভয়ে ভয়ে কদমে পৌঁছাতেই হঠাৎ কোত্থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে পেঁচিয়ে ধরল বেচারাকে। এক হাতে আঁকড়ে ধরল মাইকেলের গলা, আর এক হাতে শক্ত থাবায় চেপে ধরল বেচারার মুখ। মাইকেল ঘুমাচ্ছে। নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় মত্ত থেকে হাত পা ছুড়ছে অনবরত, অথচ পেছনের মানুষটা তাকে ছাড়ছেই না। সময়ের দায়িত্ব মিনিট খানেকে পৌঁছালো। খানিক পর হলো সেই ছাড়ার বাঁধনের পালা। মাইকেলের নিঃশ্বাস আটকে যাওয়ার জোগান এ পর্যায়ে। চেহারা তার নীল হয়ে আসছে। বেচারার হাত পা ছড়ানোর গতি বাড়তেই পেছনে মানুষটা নিজ হাতের বাঁধন আলগা করলো বুঝি। মাইকেল খানিকটা সুযোগ পেয়ে তখনই ছিটকে পড়ল সম্মুখে। দু হাঁটু থেকে রাখলো যেন। পরিপূর্ণ জমিতে ঠেকালো মাথা। জিভ বারবার বেরিয়ে আসছে তার, শ্বাস নিতে লাগলো পাগলের মতো। ইস, আরেকটু হলেই বোধহয় বেচারার প্রাণটা বেরিয়ে আসতো দেহ ছেড়ে। বেচারা এদিকে হাঁপাতে ব্যস্ত, অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কালো হুটি পরা ব্যক্তিটি আলগোছে এগিয়ে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। একজোড়া কালো বুট পরিহিত পা বরাবর নজর পড়ল মাইকেলের। সে খানিকটা সময় নিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো। সফেদ রঙা প্লাস্টিকের বুটের মুখোশ পরানো ব্যক্তিটি আর তার পানে তাকিয়ে আছে বোধহয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাকে দেখে মোটেও অবাক হয়নি মাইকেল। উল্টো কণ্ঠে এক রাশ ভারী এনে চিন্তিত করে ঢোক গিলে বলল, আবারও কেন ডাকলে আমায়? তুমি দেখছো না চারপাশের পরিস্থিতি যে কতটা গরম? ভালো হবে যদি আমরা কদিন এসব কাজকর্ম থেকে দূরে বসে থাকি। মুখোশ পরিহিত ব্যক্তি রাগ করল না তেমন। খানিকক্ষণ নিজের গ্লাভস পরা বা হাতটি দিয়ে ঘাড়ের হালকা চুলকিয়ে নিল, ঘাড় কাত করে রাখলো। মাইকেল অন্ধকারে খুব একটা ঠাউর করতে পারল না উপস্থিত ব্যক্তিটির হাবভাব। ওদিকে মুখোশধারী নাক ফোলাচ্ছে, রাগে কটমট করতে করতে আচমকায় ঝুঁকে এসে চেপে ধরে মাইকেলের কণ্ঠ। মাইকেল ভরকায়, প্রণীত নিজের কণ্ঠ ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। আর্তনাদ করে বলে, ছাড়ো আমায়, ভুলে যেও না আমি মরে গেলে তোমার সব খেল খতম। কেননা পেনড্রাইভ কোথায় আছে সেটা কেবল আমিই জানি। তৎক্ষণাৎ মাইকেলের কণ্ঠে চেপে রাখা হাতটা কেমন যেন আলগা হয়ে গেল মনে হচ্ছে। এই সুযোগে মাইকেল নড়ে উঠল। দু হাতে তক্ষুনি সজোরে ধাক্কা দিয়ে বসলো মুখোশধারীর বুক বরাবর। এর অতর্কিত আক্রমণে টাল সামলাতে না পেরে মুখোশধারী গিয়ে উল্টে পড়ল পেছনে। মাইকেল এবার তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। তাতে দাঁত চেপে হেসে হেসে বলল, কথায় কথায় গলা চেপে ধরার বদ অভ্যাস বাদ দিন। ভুলে যাবেন না, আই এম নট ইউর টয়। মস্টারের গুহায় ঢুকে দাঁড়িয়ে নাকের নিচ থেকে প্রমাণাদি সংগ্রহ করা ইজ নট এ পিস অফ ফেক। আপনাকে তো তাড়া থাকলে আপনি তো নিজে যেতে পারেন। ওই সাইকের চোখ থেকে এড়িয়ে আপনি তো ঢুকতে পারেন।
এত শক্তিশালী সিকিউরিটি ভেঙে একবার যদি ভুলক্রমে ঢুকেও যান, তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেরত আসা অসম্ভব। তাই বলছি, ধৈর্য ধরুন। মেডেন এবং সিডের মতো নির্মম পরিণতি না চাইলে ব্রেন খাটাতে শিখুন। মুখোশধারী মনোযোগ দিয়ে শুনল কেবল। ঠিকই তো বলেছে মাইকেল। মাস্টারের নাকের নিচ দিয়ে পার হওয়া কি আর চারটিখানি কথা? নির্ধারিত সময় 24 ঘন্টা পার হতে চলল। আতঙ্কে শুকিয়ে আছে ঠান্ডা হয়ে ডাক্তাররা। পেশেন্টের এখনো জ্ঞান ফেরেনি। আদৌ কি ফিরবে কিনা তার নিশ্চয়তা 50%। ডাক্তারদের ভয়ে এখন শেষ নেই। বেচারা এদিক ওদিক ছোটাছুটি করছে কেবল। কেউ কেউ ইতোমধ্যেই গিয়ে লুটিয়ে পড়েছে বড়সড় বিছানার নিচে, আর কেউ বা গিয়ে গা ঢাকা দিয়েছে বসেছে ওয়াশরুমে। মিয়ান দৌড়ে গিয়েছে কার্ভার্টের দিকে। কার্ভার্টের একপাশে বেশ জায়গা। ছিমছাম গায়ের গরনের মিয়ান বেশ সুন্দর মতো গা লুকিয়ে দিয়েছে সেথায়। ওদিকে দামড়া ভুঁড়িওয়ালা দামিয়ান কেমন বাদুড়ের মতো লাফাচ্ছে। বেচারা কেউ একটু জায়গা দিচ্ছে না লুকাতে। যতবার বেচারা কোথাও লুকাতে যাচ্ছে, ঠিক ততবারই সবাই তাকে দূর দূর করে খেতে দিচ্ছে। কেননা দামিয়ান আবার বড্ড বায়ু দূষণ করার স্বভাব আছে। অতিরিক্ত নার্ভাসনেসে বেচারা প্রায় এহেন উদ্ভট কাণ্ড করে বসে। তাই আর তাকে নিয়ে লুকোনোর কোনো সান্ত্বনা কেউ দেখতে পেল না। দামিয়ান বেচারা বড্ড অসহায় এ পর্যায়ে। আজ বিপদে পড়ে মানুষ চিনে গেল সে। কোথাও একটু জায়গা দিল না কেউ তাকে। বেচারা মনে কষ্ট পা বাড়ালো কার্পেটের দিকে। কার্পেটের দরজা আটকানো। দামিয়ান একটু এগিয়ে গেল সেদিকে। চট করে ঢুকে পড়ল কার্পেটের আরেক পাশে। পাশেই জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মিয়ান, মুখ লুকিয়ে রাখা কার্পেটের আড়ালে। তন্মধ্যে বিশালাকার কার্ভারটা হুট করে খানিকটা দুলে উঠতে ভ্রু গোটালো সে। তরিত ঘাড় ঘুরিয়ে তাকাতো পাশে। মুহূর্তে চোখাচোখি হলো দামিয়ানের সঙ্গে। বেচারা দামিয়ান ভেতরে ঢুকতে আরো বড়সড় বেয়াদব পেটটা জন্য কার্ভার্টের দরজা তাকে আটকাচ্ছে না। তা নিয়ে দামিয়ানের আফসোসের শেষ নেই আর। বেচারা বুঝি এই প্রথম নিজের ভুঁড়ি নিয়ে এতটা প্যারা খাচ্ছে। ওদিকে মিয়ান হঠাৎ চিরবির করে উঠলো কানতে দেখে। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হিয়ার? তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। এখানে তোমার কোনো জায়গা হবে না। শেষমেশ আমার সাথে সেই মরতে হলো কেন তোমার? এমনিতেই পেটের যন্ত্রণায় অতিষ্ঠ দামিয়ান। তারপরও মিয়ানের এমন ঠেসমারা কথা শুনে আগুনের মতো যেন ঘি ঢেলে দিল সে। দামিয়ান নিজের তথার্থ দাঁত খিচিয়ে বলল, হ্যাঁ, এখানেই মরবো। তোমার সঙ্গে করে নিয়ে মরবো। একা একা মরে কি লাভ? দাঁত কিরমির করে উঠল মিয়ান। মুখ খুলে দু চারটে শক্ত কথা আওড়াতে গিয়েও থমে গেল সে। কেন জানো? তক্ষুনি অন্তত মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এদিকে দামিয়ান এতক্ষণে কোনো রকমের দরজা আটকে দিল। বুক ধুকপুক করেছে তার। ফুলে উঠছে তার মোটা পেঁচা পেটটা। এর অব্যক্ত চেষ্টায় বেচারার মুখ ফর্সাটা লাল হয়ে উঠল। সে আর পারছে না নিজেকে আটকাতে। পেটটা হঠাৎ গুড়গুড় করে শব্দ তুলল। বোধহয় এক্ষুনি উদ্ভট কাজটা করে যাবে তার দ্বারা। দামিয়ান জোর করে আটকে রাখলো বায়ুদূষণ। তবে এসব কি আর বাদ মানে? ঠিকই সেকেন্ডের 30-এর অতিরিক্ত চাপের ফলে এক বিকট শব্দদূষণ ঘটল। এহেন তীব্র শব্দে হকচকিয়ে উঠল মিয়ান। ঘাড় পেকে তাকাতে না তাকাতেই মাত্রাতিরিক্ত দুর্গন্ধে গা গুলি উঠল বেচারার। আবদ্ধ জায়গা হওয়ায় দুর্গন্ধের তীব্রতা বেড়ে বহুগুণ মিলে গেল। মিয়ান তৎক্ষণাৎ নিজেকে নাক মুখ চেপে ধরে কাপড় দিয়ে ধরল। এতেও বুঝি লাভের লাভ কিছু হলো না। গন্ধ একদম তরতর করে তার নাকে দিয়ে ঢুকছে। মিয়ান ভাব ধরেছে বমি করার। নাক মুখ চেপে ধরেছে। আগুন চোখে তাকালো দামিয়ানের দিকে। অতঃপর কঠিন স্বরে আওড়ালো, হোয়াট দ্য ফাক ইউ জাস্ট ডান হিয়ার? কদিন বাসি পচা খাবার খেয়েছো তুমি? কতবার করে বলেছি জলহস্তির মতো গপ গপ করে খেও না, গিলো না। ডাক্তার হয়ে জলহস্তির মতো শরীর ইডিয়েটের। এই বের হও এখান থেকে। দামিয়ান কাচুমাচু করছে। পাশ থেকে মিয়ান তখন রাগে গজগজ করছে। বেচারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তখনই দামিয়ানের ঘাট থেকে তাকে ধরে বের করে দিল। অত দূরত্ব ছুড়ে গেল সে। তারপর পেছন থেকে নিজেও বাইরে এসে খোলা বাতাস ফুরফুরে শ্বাস নিল এবং ধীর কণ্ঠে আওড়ালো, হলি শিট। দামিয়ান চিবুক নামিয়ে গলায় আওড়ালো। লোকটা বোধহয় লজ্জা পেয়েছে বেশ। কিয়ৎক্ষণ পার হতেই মিয়ান তার পানে ঘুরে তাকালো। দাঁত খিচমিচ করছে সে কিছুটা। বলতে যাবে কিছু, তার আগে দৃষ্টি আটকালো কক্ষের দরজার দিকে। এডুইন নামক গম্ভীর পুরুষ গিটগিট করে ঢুকছে। তার পিছু পিছু একদল সশস্ত্র গার্ডস। মিয়ানের কলিজা শুকিয়ে গিয়েছে বোধহয়। এবার কোথায় লুকাবে সে? কিভাবে বাঁচবে এদের হাত থেকে? মেয়েটাকে তো এখনো জ্ঞান ফিরতে দেখলো না। মিয়ান শুকনো ফাঁকা ঢোক গেলে কয়েক কদম পেছাতেই গার্ডস ধরে ফেলো তাকে।
এডুইন গম্ভীর মুখে একবার নজর পড়ালো সূর্যমুখী মাহির দিকে। মেয়েটা এখনো অব্দি অচেতন দেখে দীর্ঘশ্বাস বেরোলো তার বুক চিরে। সে কেবল কঠিন গলায় আওড়ালো, আপনাদের সময় শেষ। মাস্টারের ডাক এসেছে এবার, চলুন। হকচকে উঠল সবাই। দামিয়ান ফের কান্না জুড়ে দিল বাচ্চাদের ন্যায়। আকুতি জানালো, না, সে মরবে না। এডুইনের এসব কাণ্ড সে তুলনা করলো না কোনো। ঘাড় গড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়ল, নেক্সট 30 সেকেন্ডের মধ্যে যে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে না এলে কপালে শনি লাগবে সবার। মাইন্ডেড। এহেন হুমকিতে গাটা গাটা দিয়ে উঠল বাকিদেরকে। কেউই নড়ল না তেমন। দুমিয়ান এবার দুষ্ট বুদ্ধি আটলো তখনই। এডুইন জানালো, কয়েকজন খাটের তলায় লুকিয়ে, আর কয়েকজন ওয়াশরুমে। কেউ কেউ লুকিয়েছে বুকশেল্ফের পেছনে। এন কথা কর্ণপাত হওয়া মাত্রই গার্ডস ছুটল সেদিকে। মিয়ান কেমন দাঁত কিরমির করতে তাকালো দামিয়ানের দিকে। দামিয়ান আর দৃষ্টিতে দেখলো তাম। লোকটা কেমন মুখ বাকল দেখে। তার এমন ভাব যেন মরলে সে একা মরবে নাকি সবাইকে নিয়েই মরবে। দু হাঁটু গেড়ে বসে রাখা হয়েছে মেঝেতে। হাত দুটো টেনে কোমরের কাছে বাঁধা, মুখমণ্ডল ঢাকা কালো কাপড় দিয়ে। একসাথে সারিবদ্ধভাবে বসে আছে 35 জন ডাক্তার। মানুষগুলো কাঁপছে ভীষণ। মুখ বারবার টেপ লাগিয়ে রাখা হয়েছে বিধায় অন্যত্র কোনো শব্দ বেরোচ্ছে না তাদের মুখ থেকে। সম্মুখে বিশাল চেয়ারে বসে আছে মনস্টার, দু হাতে দুটো রিভলভার, গায়ে জড়ানো পাতলা ফিনফিনে একখানা কালো রঙা শার্ট, তাও আবার সবগুলো বোতাম খোলা। বোধহয় নিজের শক্তপোক্ত পেটানো দেহখানা দেখানোর অভিনয় কৌশল এসেছে তিনি। পরনে কালো রঙা প্যারাডাইস প্যান্টটা নেমে এসেছে নাভির বেশ নিচে। সেদিকে অবশ্য এত পাত্তা নেই যুবকের। এ হাতে রিভলভার নামিয়ে রেখে পাশ থেকে রামের বোতল তুলে নিল সে। আঙুলের ভাঁজে গুজে জ্বলন্ত সিগারেটটা। সে কেমন ব্যাপক আয়েসে একটু একটু করে চুমুক খাচ্ছে বোতলের সরু ডগায়। গলার তীব্র সৌন্দর্য মণ্ডিত অ্যাডামস অ্যাপেল ঠিক সুন্দর নৃত্য তুলছে সে প্রতিটি ঢুকির তালে তালে। বার দুয়েক টানো বসিয়েছে সিগারেটে। নিজেকে বড্ড প্রশমিত করে যুবক এবার উদ্দেশ্য হলো গান পয়েন্টে রাখতে। প্রথমে রিভলভারের সরু লৌহ নল গিয়ে ঠেকলো মিয়ানের ললাট বরাবর। মিয়ান কেঁপে উঠল যেন। দু চোখ বুজে নিয়ে শান্ত হলো নিজে নিজে। বারবার কান্না আসছে তা, তবে সেগুলোকে ডুবিয়ে রাখছে। কল্পনা করতে লাগলো ছোটবেলার কিছু স্মৃতি। অন্যদিকে এডুইন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহির চিকিৎসাঘাতী কক্ষে। চোখ দুটো নিষ্প্রাণ, তার মুখটা কেমন যেন অন্ধকারে নিমজ্জিত। তার দৃষ্টি কেবল মাহির পায়ের কাছে নিবদ্ধ। মেয়েটার মুখ পানে তাকানোর দুঃসাহস নেই তার। সে এক দৃষ্টিতে মেয়েটার পায়ের দিকে তাকিয়ে আছে। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে আওড়ায়, এতটুকু বয়সে আপনি গোটা অর্ধস্থ মানুষকে মৃত্যুর কারণ করে দিলেন, অথচ তাকে আপনি আদৌ জানেন? এডুইন বলতে বলতেই দীর্ঘশ্বাস ফেলল। দৃষ্টিটা খানিকটা সরাতেই হঠাৎ থমকে দাঁড়ালো কেমন যেন। মাত্রই সে কি দেখলো মেয়েটার পা দুটো কি নড়ল। এডুইন ক্রোশ নজর ঠেকালো মাহির পায়ের দিকে। নিখাত চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকতে ফের দেখলো মাহির পা জোড়া অবাধ্যে নড়ে উঠল। সে তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে উঁচিয়ে তাকালো মাহির মুখের দিকে। মেয়েটার ফ্যাকাশে ঠোঁট দুটো কাঁপছে, কপালের চামড়ায় ভাঁজ পড়েছে বেশ। এডুইন তক্ষুনি ছুটে লাগলো কক্ষের বাইরে। হন্ততন্ত পায়ে দৌড়ে যেতে লাগলো প্রশস্ত করিডর দিয়ে। মার্বেলের মেঝেতে দৌড়াতে গিয়ে কয়েকবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামনে নিল কোনো মতে। এক্ষুনি মাস্টারের কাছে যেতে হবে, জানাতে হবে মেয়েটার জ্ঞান ফিরেছে, না হলে সে নির্দোষ ডাক্তারগুলোকে অকালে মারবে। তখনই মিয়ানের কপাল বরাবর রিভলভারটা ঠেকালেও শুট করেনি মাস্টার, কেননা পাশেই দামিয়ান নড়াচড়া করছিল বেশ। মাস্টারের মন বদলালো। সে পা ঘুরিয়ে এসে দাঁড়ালো দামিয়ানের সম্মুখে। অতঃপর রিভলভার ঠেকালো বেচারার মাথার তালু বরাবর। সেখানে ঠেকিয়েই সে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থাকলো। দামিয়ান এমনিতেই ভয়ে জড়সড়, তার উপর আবার কপালে বারবার রিভলভারের ছোঁয়া পেয়ে লোকটা কেমন গোঙাতে লাগলো। রীতিমতো বসে থেকে লাফাচ্ছে সে। মাস্টার নিজের ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারেটে লম্বা টান বসিয়ে যেই না ট্রিগার চাপবে, অমনি সেলের মধ্যস্থ হন্তদন্ত হয়ে প্রবেশ করলো এডুইন। এশিয়াকে চিৎকার করলো মাস্টার, শি ইজ রেসপন্স নাও। মুহূর্তে থামলো নির্দয় মানবটা নিজের কর্মকাণ্ড থেকে। রিভলভারের ট্রিগার থেকে বেরিয়ে গেল আঙ্গুল। ঘাটা সামান্য কাত করে সে কেমন ক্রুর চাহনি নিক্ষেপ করলো এডুইনের দিকে। গমগমে স্বরে বলল, ইজ ইট? এডুইন লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, তবু কোনো মতো বলল, ইয়েস মাস্টার। আচমকা তিনটে মানুষের ঠোঁটে ফুটে উঠল এক ধরনের চিতলে বাঁকা হাসি। দামিয়ানের মাথা বরাবর চেপে রাখা রিভলভারটা সরিয়ে এনে নিজের ঘাড় চুলকাতে তার নল দিয়ে লাগলো।
কয়েক রশ্মি ভারী কণ্ঠে বলল, ওকে, দ্যাটস ইট। আপাত ছেলের মধ্যে নিজেকে আবিষ্কার করে ভারী জমকালো সবাই। চারিদিকে কেমন মৃত্যুর অন্ধকার সর্বোপরি। এডুইন সবার হাতে একটা করে ছোট ওষুধ দিয়ে দিচ্ছে। ডক্টররা খানিকটা ভ্রু কোটালেও ওষুধ দেখে তবুও কিছু মনে করলো না। তাদের আবার ওষুধ দেওয়া হচ্ছে কেন? এটা তাদের বিষয়। এটা আবার কিসের ওষুধ? মিয়ান নিজের উপচে পড়া কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পটপট করে উঠল। তখন সন্ধিহার পরে জিজ্ঞেস করলো, এটা কিসের ওষুধ আর আমাদেরকে বা দেওয়া হচ্ছে কেন? এডুইন প্রত্যুত্তরে মনে রইল। সবাই একে একে ওষুধ দিয়ে আদেশ ছুড়ল, হেড ইট। ভরকায় সকলে হতবম্বের ন্যায় একে অপরের দিকে তাকায়। কিসের ওষুধ সেটা আগে বলুন, না বললে আমরা খাচ্ছি না। কথাটা শেষ হওয়া মাত্রই দামিয়ান ফোলা ফোলা গলায় বারবার সপাটে বসলো এক চড়। সেই চড়েই শব্দে ভো ভো করতে বাজতে লাগলো তাদের কান। বেচারা দামিয়ান তখনই হাতে চেপে ধরল নিজের গলা। কিয়ৎক্ষণ বাদে কর্ণক্ষরে ভেসে এলো, হয় ওষুধ খাবে নয়তো গুলি, যে কোনো একটা খেতে হবে। নাও চয়েস ইজ ইওর। শুকনো ঢোক গেল সকল। তৎক্ষণাৎ এক সেকেন্ডও দেরি না করে পানি ছাড়াই গিলে ফেলল ওষুধটা। দামিয়ানের মুখে পড়ল ওষুধখানা। অতঃপর সবটা শান্ত। মিনিট পাঁচেক বিরতি। প্রতিটা ডক্টর কেমন দুলতে লাগলো ঘুমে ক্রোশে। কেউ কেউ ঢুলে পড়ল মেঝেতে। নাক টানার শব্দ ভেসে আসছে কারো কারো কাছ থেকে। সবাই যখন ঘুমে বুঁদ হয়ে আছে, ঠিক তখনই বাঁকা হাসলো এডুইন। প্যান্টের পকেটে দুহাত গুজে গলা উঁচিয়ে সেলের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের আদেশ ছুড়ল, টেক দেম ওয়ে, দেয়ার টু টেন্স, মুমিন্স ইজ কমপ্লিটলি ডিস্টারেস নাও। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না এডুইন। তখনই গটগট করে বেরিয়ে গেল সেল থেকে। এদিকে সে যেতেই গার্ডস এগিয়ে এসে একে একে প্রতি ডাক্তারের কাছে তুলে নিল। এদের এবার নিয়ে যাওয়া হবে বিমানে, ফের দিয়ে আসা হবে তাদের আস্তানায়। বিমানের প্রশস্ত সিটে বসিয়ে রাখা হয়েছে ডাক্তারদের। গায়ে কেবল সিট বেল্ট লাগানো। গার্ডরা বসে আছে সম্মুখের সিটগুলোর দিকে। বিমানের একদম শেষের সিটগুলোর একটায় বসে আছে দামিয়ান। আচমকাই চোখ খুলল মধ্যবয়স্ক। তখনই জিভ উল্টে মুখ থেকে ওষুধখানা বের করে গুজে নিজে নিজে শার্টের প্যাকেটে রেখে দিল। তখন ওষুধটা স্রেফ জিভের তলায় রেখেছিলেন তিনি। ভাগ্যিস গেলেননি, গিললে থোড়াই শুনতে পেতেন অত সব কথা। দামিয়ান কেমন ক্রুশ আসলো। সিটের গায়ে মাথা এলিয়ে দিয়ে মনে মনে বলল, দ্য শ্যাডো মাস্টার, আপনার তাহলে দুর্বলতা আছে। বোধা যন্ত্রণায় জর্জরিত অবশ দেহখানা। চুলের গোড়ায় গোড়ায় জমেছে তীব্র ব্যথা। চোখ দুটো এক প্রকার টেনে হিচড়ে খোলার সাধ্যি নেই তার। চোখের পাতা দুটোকে ভর করেছে রাজ্যের সব ভার। শরীরের কোথাও অবশিষ্ট নেই কোনো বিন্দুমাত্র শক্তি। সজাগ মস্তিষ্ক বারবার জানান দিচ্ছে উঠে পড়ার সংকেত। কারণ চিকন চাকন নরম আঙ্গুলগুলো আলতো করে বিলি কাটছে সিল্কি চুলগুলোর ফাঁকে ফাঁকে। চোখ বুঝে নিস্তেজ আঁকড়ে তার ধরে রেখেছে যেন মায়ের অস্পষ্ট অনুভূতি। চুলের ব্যথাগুলো ক্রমশ কমছে তার। স্বস্তি মিলছে অনেকটা। সময় কতটুকু পেরোলো কে জানে। মাহির চোখ দুটো রয়ে শুয়ে নিজেকে পর্দায় সরালো। ঝাপসা দৃষ্টিতে খুব একটা স্পষ্ট নেই, তবে স্বপ্নদোষী টানা টানা ব্রু খুলে উঠল। মাঝে দেখা মিলল কয়েক দুটো ভাঁজও। মাহি বুক ফুলে শ্বাস টানল বেশ। অবশ হয়ে যাওয়া দেহখানা বোধহয় সামান্য নড়ল এতে। সে আলগোছে ঘাড় ভেঙে তাকালো পাশে। দাঁড়িয়ে আছে একটা স্নিগ্ধ মেয়ে, ফ্যাকাশে মুখ নিয়ে। মিলা। সঙ্গে সঙ্গে বিদেশিনীর হরিণী চোখ বেয়ে টুপ টুপ করে ঝরে পড়লো এক ফোঁটা অশ্রু। তা অবশ্য নজর এড়ালেই মাহির। মেয়েটা কেমন নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে রইল কেবল। এতক্ষণে মিলার সামনে নিয়েছে নিজেকে। ডান হাতের উল্টো পিঠে তড়াক করে ভেজা চোখ দুটো কোনো মতে মুছে নিয়ে স্মিত হেসে ঘাড় নাড়ল উপর নিচ। বাঁ হাতে আঙুলগুলো ফের মাহির চুলের ভাঁজে ঢুকিয়ে মোটা কণ্ঠে বলল, হ্যামল নাইট, ইটস মি মিলা। এখন কেমন লাগছে তোমার? মাহি মন রইল কিয়ৎক্ষণ। চোখ দুটো নিভু নিভু তার। ফ্যাকাশে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। সপ্তদোষী কেমন ঠোঁট উল্টালো। অবাধ্যের ন্যায় বলল, খারাপ লাগছে, মাথার ভিতর যন্ত্রণা করছে প্রচুর। কি হয়েছিল আমার? ওই রাক্ষসটা কি আমাকে মেরে ফেলেছে? মিলা অবাক হল এহেন কাণ্ডের। মাহির অবোধ মুখপানের দিকে তাকিয়ে বলল, মেয়েটার কি তবে কিছুই মনে নেই? মনে নেই মেয়েডেনের করা বিশ্বাসঘাতকতার কথা? মিলা খানিক সময় নিল। দুহাতে ধরে ধরে মাহিকে তুলে বসালো কোনো মতে। দুর্বল মাহি হাত পা ছেড়ে দিয়েছে এক প্রকার। সিঁড়ির দ্বারা বোধহয় আর সোজা হবে না।
মিলা তবুও তাকে বসিয়ে দিল। রোজ এসে সামান্য ঢোক গিলে আমতা আমতা করে শুধালো, তোমার কি কিছু মনে নেই মুনলাইট? মিলার কথা শুনে মাহি বুঝোরা কুঁচকে ফেলল ফের। মিলার মুখোভাবে এক অদ্ভুত উৎকণ্ঠা, চোখ দুটোয় ভরে আছে একরাশ প্রশ্ন। মাহি থমকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ ধরে, গলায় কেমন সন্দেহের ঝাঁজ ঢেলে বলল, কি বিষয়ে কথা বলছো? মিলা মিলা এতক্ষণে নিশ্চয় মেয়েটার আতঙ্কের কথা। আসলে তার বিগত 4টে দিন ধরে জ্ঞান ছিল না, না থাকায় হয়তো সেদিনের ঘটনাগুলো মনে নেই তার। মিলা রাগ বাড়িয়ে কিছু বলতে গেল না, গলার কাছে এসে আটকে যাওয়া কথাগুলো পানি ছাড়াই গিলে নিল বিদেশিনী। মনে মনে ভাবলো, এত বড় একটা দুর্ঘটনা কাটিয়ে সবেমাত্র জ্ঞান ফিরেছে মেয়েটার, এর মধ্যে তার মস্তিষ্কে এত চাপ বাড়ানো লাভ নেই কোনো। মিলা দক্ষতার সাথে প্রসঙ্গ ঘোরালো, মুখে কপট হাসি ঝুলিয়ে আওড়ালো, কিছু না, তোমরা নিশ্চয়ই মাথা ব্যথা করছে। আই থিঙ্ক এই মুহূর্তে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত। দেখবে মাথা ব্যথা একদম কমে যাবে, গায়েব হয়ে যাবে। মিলার কথাগুলো খুব একটা মন্দ লাগেনি মাহির। এমনি শরীরটা যা চ্যাপচ্যাপে হয়ে আছে, মনে হচ্ছে কদিন ধরে বিনা গোসলে সার্ভাইভ করছে বেচারা। মাহি নিজে নিজেই উদ্দেশ্য মতো বিছানা থেকে নামলো। তবে মেয়েটার কাণ্ড দেখো, আশানুরূপ ডুবে থাকা শরীর নিয়ে কিনা নিজে নিজে নামতে গিয়ে বিছানা থেকে অবশ হয়ে থাকা পা দুটো কোনো মতে মেঝেতে ঠেকাতো। গা শুধু ঝাঁকিয়ে উঠলো শব্দাদস্যি। মীরা তৎক্ষণাৎ এগিয়ে এসে আঁকড়ে ধরলো মাহির বা হাতের কনুই। কপালে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে আওড়ালো, একা একা নামতে গেলে কেন মুনলাইট? আমি তো পাশে আছি, প্রয়োজন ডাকবে আমায়। মাহি আলতো করে হাসল, উল্টো হাত ঘুরিয়ে মিলার হাতখানা শক্ত করে চেপে ধরে মিষ্টি হেসে বলল, ঠিক আছে, পাশে থেকো। মিলা এবারও হতভাগিনায় তাকিয়ে রইল। মেয়েটা এত অবুঝ কেন? তার মাত্র একটা কথায় কেবল গেঁথে গেল শব্দাদস্যির চোখ দুটো দীপ্তি বোঝা যায়। কেমন বেশ বিশ্বাসী মিলায় তাকে। তাই তো কেমন হাসি খুশি মুখে চেয়ে আছে মিলার হাত ধরে। মিলা আহত দৃষ্টি ফেলে মাহির হাতের দিকে তাকায়, আনমনে বলে ওঠে, তুমি এত অবুঝ কেন মুনলাইট? মাহি বেশ অবাক হয়ে কথা শুনে তথ্যিত্ব ভ্রুটা কুচকে নেয় সে। সন্দেহান কণ্ঠে বলে, কি বললে? তৎক্ষণাৎ সম্বিত ফিরে মিলার মুখ ফসকে বেরিয়ে যাওয়া কথাটা অলক্ষ্যে জিভে দাঁত কেটে আমতা আমতা করে সুরে শুধালো, না না, তেমন কিছু না, চলো তোমায় ওয়াশরুম অব্দি আগিয়ে দিন। শরীরের অবস্থা খুব একটা স্থিতিশীল না হয় তর্কে গেল না মাহি। মুখটা আগের ন্যায় মলিন রেখে মিলার হাত ধরেই এগুলো সামনের দিকে। কয়েক কদম নিঃশব্দে হাঁটলেও হঠাৎ করেই মাহির মুখে বুলি ফুটল। ঘাটটা সামান্য এদিক ওদিক নারী নরম কণ্ঠে বলল, মিরিনকে দেখছি না যে, কোথায় উনি? থমকালো মিলা। তখনই থেমে গেল তার পা দুটো। পাশ থেকে মাহিরও থমকে গেল যেন, কেমন হুট করে থেমে যাওয়াতে। সপ্তদর্শী আলগোছে ঘাড় বেঁকিয়ে তাকালো মিলার মুখ পানে। মেয়েটার দৃষ্টি লুকাচ্ছে, মুখখানা কাচুমাচু করেছে রীতিমতো। এবার মনটা তার কেমন হকচকিয়ে উঠল পরীক্ষিতে। সে তৎক্ষণাৎ সন্ধিহান গলায় জিজ্ঞেস করলো, কি হলো তোমার? আজ এমন হুটহাট উদ্ভ্রান্তান্নে আচরণ করছো কেন? নীলা তৎক্ষণাৎ জবাব দিল না, খানিকটা ঢোক গেলে স্রেফ জানালো, কই কিছু না তো। মাহি এবার অনর্গল নিজ বাক্যে তন্ডিত মেলালো, মিলার হাত থেকে নিজের কোণে ছাড়িয়ে নিল। শত দুর্বলতা সত্ত্বেও কঠিন গলায় আড়ালো, কথা ঘুরাবে আমি না। আমি বেশ টের পাচ্ছি তুমি আমার থেকে কিছুটা লুকাচ্ছ। এখন ভালোই ভালোই সবটা বলো বলছি। মিলা নিশ্চুপ, নজর ঠেকিয়েছে মেঝেতে। তা দেখে মাহি কেমন রাগ হলো মনে হলো। মেয়েটা দাঁত খিচিয়ে অন্যত্র মুখ ঘুরিয়ে আওড়ালো, কি হলো বলছো না কেন? চলে যাও আমার রুম থেকে, যাও, আর মেডিনকে পাঠাও, যাও। মিলা মুখ বুজে শুনল সবটা। মাহির কথাগুলো খুব একটা পাত্তা না দিয়ে হাত বাড়িয়ে তাকে ধরতে গেলে হাতটা কেমন ছো মেরে সরিয়ে নিল মাহি। ঝাঝা করে বলল, ধরবে না আমায় তুমি, যাও মেডিনকে ডাকো। মিলা বুঝে আর সহ্য হলো না ইহেন কথা। সে কেমন তিরিক্ষি মেজাজে তক্ষুনি বলতে লাগলো, মেডেন মেডেন মেডেন, স্টপ টকিং অ্যাবাউট হার মুনলাইট। তোমার মুখে ওর নাম শোভা পায় না, কেননা আজকে তোমার এহেন করুণ অবস্থার জন্য একমাত্র সেই দায়ী। হতভম্ব মাহি। মিলার কথাগুলো বোধগম্য হয়নি তার। সে কেমন অবোধে চোখে তাকিয়ে রইল মিলার পানে। মিলার এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সে আরো বুঝতে পারল, নিশ্চয়ই আরো বাজে কিছু ঘটেছে মিডিনের সাথে। অতঃপর ফের বলল, কি হয়েছে বলো। রয়ে শুয়ে খানিকটা নজর বুড়ালো সে, তারপর বলল, গত 4 দিন ধরে তুমি সেন্সলেস ছিলে মুনলাইট। তোমার অতিমাত্রায় সিডিসের ড্রাগস দেওয়া হয়েছিল, আর সেটা অন্য কেউ নয় বরং মেরিন ইরাই দিয়েছিল তোমাকে। তিনি শুধু এটুকুই করে থামেনি মুনলাইট, তিনি তোমাকে
বাকিটুকু বলতে গিয়ে হুট করে গলায় বিঁধে গেল যেন তার। চোখ দুটো হয়ে উঠল ছলছলে। এদিকে মাহি কেমন থমকে গিয়েছে, মুখখানা তার লেপ্টে গিয়েছে ব্যথার তুক ছাপে। মস্তিষ্কে কড়া নাড়ছে হাজারো প্রশ্ন। সে এবার নিজ থেকেই চাপা স্বরে জিজ্ঞেস করলো, আমাকে কি? মিলা বেশ সময় নিয়ে ঢোক গেলে বলল, তোমাকে তোমাকে দিয়ে এসেছিল সিটের রুমে। তারপর কি হয়েছে আমি জানি না, তবে এটুকু জানি মনস্টার তোমাকে আর সিটকে আপত্তিকর অবস্থা দেখেছিল। আমি বলতে বলতে মিলাম হঠাৎ টের পেয়েছে পাশে দাঁড়িয়ে থাকা মাই কেমন ধপ করে বসে পড়েছে মেঝেতে। মিলা হকচকায় তড়িঘড়ি করে নিজেকে হাঁটু গেড়ে বসালো মেঝেতে। দু হাতে মাহির বাহুর তয় সামান্য ঝাঁকিয়ে দিয়ে উঠল, এই মুনলাইট, আর ওকে। কথাটা আদৌ শতদশীর কানে পৌঁছল কিনা জানা গেল না। মেয়েটা কেমন থমকে তাকিয়ে আছে শূন্যে, চোখ দুটো পলকহীন, কার্নিশ বেয়ে নীরবে ঝরছে অঝরে অশ্রু, সর্বাঙ্গে রয়ে গেছে অস্ফুট ঝংকার। মুখটা হাঁ করে রাখা, বোধহয় নিঃশ্বাস টানতে কষ্ট হচ্ছে বেচারার। মিলার মুখ কেঁপে উঠল মাহির এরূপ অবস্থা দেখে। সে কেমন বিচলিত হয়ে মাইকে জড়িয়ে ধরতে গেলে আচমকা হাত উঁচিয়ে থামিয়ে দিল মাহিটাকে। ধমকানো কণ্ঠে ঘন ঘন শ্বাস নিয়ে বলল, লিভ মি অ্যালোন। মীরা তৎক্ষণাৎ বুঝল কথাটা। অবধের সুরে মাথা কাত করে কেবল সন্ধিহান গলায় প্রশ্ন ছুড়ল, হুম? কথাটা শেষ করতে না করতেই সেকেন্ড খানেক লাগলো বোধহয়। এরই মধ্যে মাহি কেমন সর্বশক্তিতে চেঁচে উঠল, আই সেড লিভ মি অ্যালোন। ভরকালে মিলা তৎক্ষণাৎ হতবাক হয়ে দাঁড়িয়ে রইল বসা ছেড়ে। কিয়ৎক্ষণ মাহির পানে দৃষ্টি ফেলল, পরক্ষণে গুটিয়ে নিল তার পাঁজরা, চলে গেল ঘর ছেড়ে। এদিকে মাহি কেমন হাঁসফাঁস করছে, দু হাতে নিজের শরীরটা খামচে ধরেছে বারংবার। ঘন ঘন নিঃশ্বাস ফেলে কাঁদতে চাইছে মেয়েটা, তবে আশ্চর্য, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তার একটুও। মাহি বসে থাকতে পারছে না। তখনই উদ্ভ্রান্তের ন্যায় দু হাতে ভর দিয়ে হাঁটু ঠেকিয়ে এগোচ্ছে সামনে। কিয়ৎক্ষণ বাদে দুর্বল মানবী চলে আসে ওয়াশরুমের কাছে। ওয়াশরুমের দরজা ধরে ধরে কোনো মতে উঠে দাঁড়ায় সে। গায়ের জোরে ভেতরে ঢুকে দরজা না লাগিয়ে চলে গেল শাওয়ার স্ট্যান্ডের নিচে। তাড়াতাড়ি করে স্ট্যান্ডের সুইচ চাপতেই সাথে সাথে সপ্তদশীর গায়ের ওপর ঝলমিলিয়ে পড়ল সকল পানির বহর। বাইরে স্রেফ স্ফোরণ বেরোচ্ছে, ভেতরে বইছে আগুনের লিলি শিখা। আবহমান ভীষণ ঠান্ডা। অতঃপর সপ্তদশীর ভ্রুযুগল কেঁপে কেবল চুপসে হলো সে ঠান্ডা পানির নিচে। বড় যুগল ঠান্ডা পানি শরীর ধুয়ে যেতে গা কাটা দিয়ে উঠল মাহির। বেচারা পানির নিচে দাঁড়িয়ে থেকে কাঁপছে থরথর করে, পা দুটো টলছে তার। সেই দিকে তার কোনো খেয়াল নেই। ঠোঁট দুটো কাঁপছে তার তিরতির করে। মাহি কিয়ৎক্ষণ একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইল কেবল। মুখোয়াব আয়নাতে দেখল, যেটার স্পষ্ট প্রতিবিম্বেও দেখা যাচ্ছে সপ্তদশীর মুখখানা, চেহারায় সে কি করুণ অবস্থা। ঠোঁটের কোণে ফিটে গিয়ে কালচে থাক, গা দুটো কেমন লালচে হয়ে আছে। তোমাকে সিট ঘরে পাঠিয়েছিল, মোস্টার তোমাকে আর সিটকে আবর্তিক অবস্থায় দেখেছে। কথা দুটো যেন ঝংকার তুলল মাহির কানে। তন্দ্রিত চিৎকার দিয়ে নিজের মাথা চেপে ধরল মাহি। কাঁদতে কাঁদতে বেচারা বসে পড়েছে মেঝেতে। উদ্ভ্রান্তের ন্যায় নিজেকে গালাগাল দিচ্ছে, গায়ে একের পর এক চড় বসাচ্ছে, হেঁচকে তুলছে। কেন বিশ্বাস করলাম ওনাকে? কেন আমি এত সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি? কেন করি? মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে মাহির। শরীরটা জ্বলে যাচ্ছে তার অর্ধেকখানা আগুনে। সে তড়িঘড়ি করে নিজের ঘা ঘষতে লাগলো। হাতের লম্বা লম্বা নখ দিয়ে গায়ের চামড়া আঁচড়ে দিতে যাচ্ছে অনবরত। যে মেয়ে কখনো সুস্থ অবস্থায় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকায়নি, শেষে কিনা তারই সিটের ড্রাগসে সিডিউস করার পর পরপুরুষের ঘরে পাঠানো হলো। কথাটা মনে পড়তে গা গুলে উঠল মাহির। নিজের শরীরটাকে ইচ্ছে মতো জখম করতে লাগলো পাগল মেয়ে। দু হাতে চুলগুলো খামচে ধরে ঠোঁট কামড়ে হঠাৎই মস্তিষ্কে টনক নড়ল আরেক কথা, সে ঠিক আছে তো? তার সাথে উল্টোপাল্টা কিছু হয়নি তো? টনক ঠোঁট দিল মাহি। একজন সুস্থ স্বাভাবিক মেয়ে থোড়াই উদাসীন হয় তার শরীর নিয়ে। মাহি তৎক্ষণাৎ নিজের দিকে দৃষ্টি ফেরালো। নিজের দেহে আদৌ কোনো অমূল পরিবর্তন এলো কিনা তা দেখতে চাইল। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। এদিকে ২০ জন মেয়েদের এসে খাবার জন্য অনুনয় করে গিয়েছে মাহিকে। মেয়েটা যেন একমুঠ হলেও অন্তত খায়। ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী সে এখনো বেশ দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে তাকে, ওষুধ না খেলে সে আবার সুস্থ হতে পারবে না। এই চিন্তা থাকলেও মেয়েডেনরা বেশ কবার মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে খেয়ে দিয়েছে। কিন্তু মাহি আজ কারো কথা শুনবে না, কারোর দিকে ফিরে অব্দি তাকায়নি সে। সারাক্ষণ জানালার সামনে কাউচের উপর হেলান দিয়ে বসে থেকে কাটিয়েছে সবটুকু সময়। মিলা দূর থেকে দেখেছে সব। তার ধারণা হতে সপ্তদশী বোধহয় নিজের সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনাগুলোর জন্য ডিপ্রেসড।
মিলা কয়েকবার গিয়েছে মাহির কাছে, সাধ্যমতো অনুরোধ করেছে খাবার খাওয়ার জন্য, তবে কাজের কাজ কিছুই হয়নি। ঘরের দরজার কাছে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকা মিলাই এবার দীর্ঘশ্বাস ফেলল। মুখটা অন্ধকারে লেপ্টে গিয়েছে তার। ধিক্কার জানালো সে নিজেকে। কেন বলতে গেল এসব কথা? ঘটনা আকস্মিকতায় তক্ষুনি পেছন থেকে ছিটকে মরল মিলা তাকে ধরার ক্ষেত্রে। টাল সামলাতে না পেরে পা দুটো ছিটে গেল তার। সঙ্গে সঙ্গে বেচারা এক হাত চেপে ধরল কোমর। ঠোঁট গলিয়ে অস্ফুট স্বরে ব্যথাত শব্দ বেরিয়ে এলো। চোখ কুঁচকে সামনে তাকাতেই পাহাড়ের ন্যায় শটাঙে দাঁড়িয়ে থাকা এডুইন। মুখখানে কেমন অতিরিক্ত মাত্রা কুঁচকানো। মিলা খানিক ঢোক গেল, তড়িৎ করে নিজেকে নজর সরিয়ে নিল। এডুইন দাঁত কিরমি করল। চোখে দেখো না স্টুপিড, হাঁটার সময় চোখ দুটো তোমার কোথায় থাকে? হাতে নিয়ে করো। মিলা ঠোঁট কামড়ে বসে আছে, চিবুক নামিয়ে গলার কাছে। এক হাতে কোমর টুলতে টুলতে লাগলো সে। সম্মুখ থেকে একখানা শক্তপোক্ত হাত বাড়িয়ে দিয়েছে তার পানে। মিলা ভয়ার্থ ঢোক গেলে দুধারে মাথা নাড়ল। তখনই এটুইন দিয়ে বসলো আরেক রকম ধমক। নাটক কম করো বেয়াদব, এক্ষুনি ওঠো বলছি। এই ধমকে মিলার মতো ছোটখাটো মানুষটা কি আর তেরামি করতে পারে? সে সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে চেপে ধরল এডুইনের হাতখানা। এডুইন টান বসালো জড়সড়ে। মুহূর্তে বসা ছেড়ে উঠে দাঁড়ালো মিলা। প্রাণটা বোধহয় তখনই হাতে চলে এসেছে তার। এরই মধ্যে এডুইন ঝটকা দিয়ে ছাড়িয়ে আনলো নিজের হাতটা। গভীর কণ্ঠ খানিকটা গলা খাঁকড়ে দিয়ে বলল, মুনবাট কি করছে? মিলা হতভম্ব চোখে তাকালো এডুইনের মুখ পানে। মোটর সময় না নিয়ে বলল, মুনবাটকে? এডুইন চিরবিড়ে উঠল, নাক মুছিতে বলল, এটার কথা বলছি। মীরা ব্রু উচালো, চোখ দুটো গোল করে শব্দ তুলল। হাসি হাসি জবাবে বলল, ঘরেই আছে কিন্তু। কিন্তু? এডুইন ব্রু গুটিয়ে তৎক্ষণাৎ তাকালো, সন্দেহান গণ্ডিতে ভাব এনে বলল, প্রশ্ন ছুড়ল। খাবার খাচ্ছে না মেয়েটা, শুধু কাচ্ছে আর কাচ্ছে। আমি সব বাগবাকে মেয়েটা অনুরোধ করেছি খাবার খেতে, তবু খাচ্ছে না। এমন করে থাকলে তো সে আবার অসুস্থ হবে। এডুইন গম্ভীর মুখে শুনল সবটা। খানিক সময় নিয়ে পকেটে হাত গুজে পা বাড়ালো উল্টো পথে। পেছন থেকে মীরা চেয়ে রইল কেবল। আনমনে বিড়বিড় করলো, এতদিন হলো প্যালেসে থাকছে, অথচ আজ অব্দি আমার নামটা ঠিকমতো উচ্চারিত হয়নি লোকটার মুখে। আর এদিকে মাত্র কদিন হলো মুনলাইট এসেছে প্যালেসে, আর অমনি ওনাকে ডাকনাম দিয়ে ফেলেছে। আর আমাকে, ও হ্যাঁ, আমাকে তো দিয়েছে গ্লুপায়া, স্টুপিড নাম। মনস্টার কোথায়? হাতে অস্ত্র নিয়ে দায়িত্বরত গার্ড সটানভাবে দাঁড়িয়ে আছে দরজার কাছে। এডুইনের হুটহাট প্রশ্নে তারা মুখে উত্তর দিল না অবশ্য। স্রেফ তর্জনী উঠিয়ে তাক করলো ছাদের দিকে। এডুইন ক্রমশ পা বাড়ালো সেথায়। সম্মুখ কাচের তৈরি গ্লাসটা তার হাউস জুটিত, যার ছাদে রয়েছে পাতলা রেলিং বিশিষ্ট সুইমিং পুল। বাইরে যে পরিমাণের স্নোফল হচ্ছে, এতক্ষণে বোধহয় সুইমিং পুলের পানি জমে বরফে ঢাকা পড়ে গিয়েছে। ধবধব জড়ানো কদমে বিশালাকার বরফ কুণ্ডল পেরিয়ে দুয়ার ধারে দাঁড়িয়ে দাঁড়ালো এডুইন। বাইরে ঝরছে ঝড়ো বেগে ধোঁয়াশার পাত। সুইমিং পুলের পানি জমে বরফ হয়ে গিয়েছে বেশ। এডুইন ভ্রু গুটিয়েছে কিছুক্ষণ। এদিকে ওদিকে তাকাচ্ছে সে, খুঁজলো মনস্টারকে। তবে কোথাও দেখা মিলল না মহাশয়ের। সে এবার গম্ভীর মুখে উল্টো পা হাঁটা ধরতে হঠাৎ থেমে গেল কেন যেন। কিছুক্ষণ মুচড়ে তার হুট করে ডানা বাঁধল স্বয়ং। সে তখনই পা বাড়ালো বরফ টোপে। কিছুটা সামনে এগুলো সুইমিং পুল, পাশে ঘন বরফে আচ্ছন্ন মেঝে। এডুইন এটুকুতে এগোতেই হাত পা কেমন ঘষে যাচ্ছে বারবার। সুইমিং পুলের একদম কাছে এসে খাটিয়ে খাটিয়ে দেখলো সবটুকু। বরফের নিচে ডুবে আছে কেউ। শুধু ডুবে আছে নয়, সে তো রীতিমতো এহেন বরফের পানিতে সাঁতরাচ্ছে। এডুইনের কাশি উঠে গেল এহেন কাণ্ডে। তাছাড়া বেচারা তড়িঘড়ি করে এগুলো যেন সেথায়। ওদিকে এডুইনের কাশির শব্দে বরফের পাতলা আস্তরণ ভেঙে মাথা বের করলো মনস্টার। ভ্রু গুটিয়ে কঠিন মুখভাবে তাকালো এডুইনের পানে। এডুইন দাঁড়িয়ে থাকতে পারছে না ঠান্ডায়, বেচারার পা দুটো কাঁপছে রীতিমতো। মনস্টার সেদিকে তেমন একটা পাত্তা দিল না। বরফের পাতলা আস্তরণ ভেঙে দু হাতে ছড়িয়ে চিৎ করে সাঁতার কাটতে লাগলো। এদিকে তার এমন উদ্ভট কাণ্ডে মাথা খারাপ হয়ে যাচ্ছে এডুইনের। এলো গায়ে কি গন্ডারের চামড়া নাকি? এর ঠান্ডা লাগে না? অবশ্যই এ তো আর নতুন কিছু নয়। তবু এডুইন বারবার অবাক হয় এহেন কাণ্ডে। কিয়ৎক্ষণ চুপ থেকে দাঁড়িয়ে থেকে গলা খাকারি দিল সে, মাস্টার, আই হ্যাড সামথিং টু ইনফর্ম ইউ। মনস্টার শুনল, উত্তর করলো সাঁতালের মধ্যে, জেরে কাশো।
এডুইন বোকার মতো গলা ঝাড়াল করে কাশল আর উঠল না। খানিকক্ষণ ট্যাপ ট্যাপ করে নেয়, তাকিয়ে রইল স্থির গলায়। আপনি উঠলে সুবিধা হতো আর কি। মাস্টার বুঝে ভারী বিরক্ত হলো এহেন রূপ বাক্যে। সে সাঁতার থামিয়ে শক্ত মুখে তাকলো এডুইনের পানে। 20 মিনিটের আগে থেকে মাথা নুয়ে রেখেছিল। মাস্টারের বুক ফুলিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ক্রমশ বেরিয়ে আসে যেন হৃৎপিণ্ডটা। গায়ে স্রেফ কালো রঙা একখানা ঢিলেঢালা পাতলা ট্রাউজার। ওভাবে বেরিয়ে এলো। গায়ের ফর্সা উদম চামড়া কেমন লাল হয়ে গেছে। মুখটা হয়েছে গোলাকার। পেটের 6টি পেশি গঠন স্পষ্ট বোঝা যাচ্ছে। পেশিবল ইস্পাতের দৃঢ় হাত দুটো ফোলা ফোলা লাগছে তার। যুবক এক হাতে নিজের বলফ কাট বাদামি চুলগুলো উঠিয়ে নিচ্ছে, হ্যান্ড ব্রাশ করছে। করতে করতে চলে এলো বরফ ঢাকা মেঝেতে। অতঃপর কোনো দিকে না তাকিয়ে হুট করে গা এড়ে দিল অমন বরফের কোলে। এডুইন জ্ঞান হারানো বোধ হয়। মাথাটা দুদিকে নাড়ালো বেচারা। এদিকে আসে একটুখানি। গা এলিয়ে শুয়ে থাকা মাস্টারের পানে দৃষ্টি অনর্থ করল সে। ফটাফট কণ্ঠে বলল, মাস্টার, মেয়েটার জ্ঞান ফেরার পর থেকে না খেয়ে বসে আছে। সে কখন থেকে একাধারে কেটে যাচ্ছে। বলছিলাম কি, আপনি যদি। কথাটা মুখ থেকে সম্পূর্ণ বেরোয়নি এখনো। তার আগেই শুনে গেল মাস্টারের খ্যাঁক খ্যাঁক কণ্ঠ। এই চাল চাল হাওয়ায় আনা দে। এমনিতেই নিজেকে হ্যান্ডসাম বডির গরমে অতিষ্ঠ হয়ে আছি। তারপর যখন ওই বান্দির মেয়ে নাকে কান্দে, ওসব খেলে যাক কে যায়, মানে খেলে খাবে, না খেলে মরে যাবে। হু দ্য হেল কেয়ার্স অ্যাবাউট দ্যাট? এটুই আঙুল উঁচিয়ে কপাল চুলকালো। বিড়বিড় করল, আই থিঙ্ক দ্যাট হেল ইজ ইউ মাস্টার। হু কেয়ার্স অ্যাবাউট হার? ডিড ইউ সে সামথিং? তড়িৎ দুধরায় মাথা নাড়ালো এডুইন। একদম চোরের মতো মুখ কপাটে লুকিয়ে নিল। গম্ভীর মুখে বলল, নো মাস্টার, নাথিং। রাত 1:30টার কাছাকাছি চলে এসেছে। এক হাতে সিগারেট, আরেক হাতে হুইস্কির বোতল চেপে হেঁটে আসছে মাস্টার। গায়ে কালো রঙা ওভারকোট, ভেতরে উদাম। তিনি হাঁটার মাঝে কয়েক জোরে চুমুক খাচ্ছে বোতলে। পায়ের গতি তার এগোচ্ছে মাহির কক্ষের দিকে। কক্ষের বাইরে দাঁড়িয়ে আছে গার্ডস। মনসার কদমের শব্দ পেতে ঘাড় ঝুঁকিয়েছে তারা। মনসার বলা নেই কওয়া নেই হুটহাটি ঢুকলো মাহির কক্ষে। ঘাড় বাঁকিয়ে বিছানার এদিক ওদিক তাকে খুঁজলো। খানিকটা বাদে পেয়েও গেল তাকে। মাহি এখনো বসে আছে জানলার কাছে। জানলার কাঁচ ওঠানো, শোঁ করে বাতাস বইছে। কক্ষের ফোয়ার প্লেসের জ্বলন্ত আগুনগুলো নিভে গেছে অনেক আগেই। মাহি চুপচাপ বসে আছে কেমন, গায়ে পাতলা ঝাল জড়ানো। শালটাও পুরো শরীরটাকে মুড়ে রেখেছে তার। মুখটা ঘুরিয়ে রাখা বাইরে। মনস্টার এক চুমুক টান বসালো হুইস্কির বোতলে। পরক্ষণে আঙুল উঁচিয়ে সিগারেটের লম্বা টান দিয়ে কুড় কণ্ঠে বলল, এভাবে বসে বসে না খেয়ে থাকার চেয়ে একেবারে জানালা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাম। এতে তুইও শান্তি, আমিও শান্তি। ঘাড় ঘোরালো মাহি। ঠাস করে রইল নিজের মতো। মেয়েটা কি জানে এতে মেজাজটা চটে গেছে মুগ্ধের, নাকি যেন ইচ্ছে করেই এমনটা করছে। মুগ্ধ তাতে দাঁত চেপে এগিয়ে আসে অনেকটা। হুইস্কির শুধু বোতলটা এক ঝটকায় মেঝেতে ছুঁড়ে ফেলল সে। বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এদিক ওদিক পড়ে। মাহি এবার আতঙ্কে খানিকটা নড়ল। রুয়ে শুয়ে ঘাড় বাঁকিয়ে ছলছল চোখে তাকালো মুগ্ধের পানে। মুগ্ধের নজর তীক্ষ্ণ করলো তা দেখে। নষ্টা মেয়ে এই এক হায়াতি। আর কিছু পারুক না পারুক, কুমিরে কান্না দেখে যে কাউকে হাত করতে পারে। এহেন বাক্যে গা জ্বলে উঠল মাহি। নিজের শরীরের যন্ত্রণার কথা ভুলে গিয়ে মেয়েটা দাঁতে উদ্যত হলো। তবে বালাই ষাট। পা দুটো আজ বড্ড দুর্বল তার। চট করে হাঁটু ভেঙে বসিয়ে দিল তাকে। মুগ্ধের মুখায় পরিবর্তন ঘটালো আবারও। সে হালকা ঝুঁকিয়ে এসে আঙুল উঁচিয়ে মাহির ঠোঁটে স্পর্শ করতে গেলেই তার হাতটা ছিটে দূরে সরে দিল মাহি। মুগ্ধ তৎক্ষণাৎ কটমটিয়ে তাকালো। দাঁত কিরমির করে তাকাতেই মাহি নত মুখখানায়। এদিকে হাঁটু মুড়ে বেঁচে থেকেছে তার। দুর্বল শরীরটা তার। মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোচ্ছে লু ছিটে ফোঁটা। ছোট্ট বদনখানি কাঁপছে তার। দু ঠোঁটের দূরত্ব বেশ ফাঁকা। বড় বড় নিঃশ্বাস টানছে। ভীষণ বেগ পেতে হচ্ছে মানবীকে। সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে আছে মাস্টার। শব্দদোষী এক পলকে তাকাচ্ছে না তার পানে। দু চোখে ভরে আছে অশ্রুর বিসর্জনতার ঢেউ। আল্লাহ দোয়া লাগে, আপনার ওই অপবিত্র হাতে আমার ছবেন না। আমি আর পারছি না আপনার এহেন অত্যাচার সহ্য করতে। আমি সত্যি এখন ক্লান্ত, একদম ক্লান্ত। বিশ্বাস করুন, আমার যদি আর একটু সাহস থাকতো আমি সেই কবে মরে যেতাম। কিন্তু আফসোস আমার, আমি এখনো ভীত শুনুন। এক মুহূর্তে থামলো শব্দদোষী। মাথাটা ঠাই নুয়ে রেখেছে। নাক টেনে ফের বলল, আমি কোনোদিন কারো কাছে কিচ্ছু চাইনি।
বরাবরই মুখচোরা স্বভাবের মানুষ আমি, তবে আজ আপনার কাছে একটা কিছু চাইছি। দয়া করে আমাকে একেবারে মেনে ফেলুন, অনুরোধ করছি। এবার একেবারে শেষ করে ফেলুন আমায়।